নমঃ শিবায় দর্শক বন্ধু, নবগ্রহ, জ্যোতিষ এ সমস্ত বিষয় নিয়ে বলতে পারেন এক গুরুগম্ভীর আলোচনা আমি কয়েকটা পাঠ ধরে করে চলেছি, আজকেও করব এবং আগামী কয়েকটা পাঠ এর ওপর রয়েছে। এটি একটি প্লেলিস্ট রেখে দিয়েছি, এই প্লেলিস্টের নাম রেখেছি নবগ্রহ রহস্য। দর্শক বন্ধু, আমি আগের দিন বলেছি 7টা চক্র, 7টা গ্রহ, মন্ত্র যন্ত্রের প্রকৃত বিজ্ঞান নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবো, যাতে আপনারা এই সাবজেক্টটাকে বুঝতে পারেন। এই আলোচনা তাদের জন্য যারা জ্যোতিষকে বিশ্বাস করেন না। আমি অনুরোধ করব আমার পুরো প্রথম থেকে পার্ট 1 থেকে নবগ্রহ রহস্য পর্ব 1 থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনি বিশ্বাস করা শুরু করে দেবেন। আর যারা প্রবল অনুরাগী তারা আপনাদের অনুরাগ আরও বৃদ্ধি পাবে। তো মূল আলোচনায় ঢুকছি। মূল আলোচনায় ঢোকার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ বাড়ি বসে আপনি সেই সুযোগ পেতে পারেন। আর যদি মনে করেন যে আমাকে কোনো চেম্বারে এসে দেখাবেন, সেটাও করতে পারেন। কীভাবে সমস্ত অনলাইন বা অফলাইন আপনি যোগাযোগ করবেন এটি জানা বা বোঝার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার অফিস থেকে আপনাদের বুঝিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সমস্ত কিছু আপনাকে বলে দেবে। যদি প্রয়োজন হয় জ্যোতিষগত যে কোনো অনুসন্ধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো মানের রুদ্রাক্ষ, নেপালি রুদ্রাক্ষ, ভালো রত্ন এবং এই ধরনের জিনিসপত্র যদি আপনার প্রয়োজন হয় বা তাহলে যোগাযোগ করতে পারেন। আমার ওই একই নম্বরে আমার অফিস থেকে বলে দেবে। আমি নিজে চেক করব, করে নিজে বুঝে আমি নিজে ভালো করে নির্বাচন করে আপনার কাছে পৌঁছে দেব। দর্শক বন্ধু, 7 চক্র, 7 গ্রহ এবং যন্ত্রমন্ত্রের প্রকৃত বিজ্ঞান, এটি হচ্ছে আমার পর্ব 4 নবগ্রহ রহস্যের। মূলাধার চক্র, স্থিতি, নিরাপত্তা ও শনির শক্তি, এই সমস্ত চক্রগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আজ আমরা মানুষের অন্তর্জগতের অনেক গভীরে প্রবেশ করব। প্রাচীন ঋষিরা বলে গেছেন, যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যা মানব দেহে বিদ্যমান রয়েছে তাই মহাবিশ্বেও বিদ্যমান রয়েছেন। অর্থাৎ আপনি মহাবিশ্বের একটা রেপ্লিকা। আপনার মেরুদণ্ড শুধুমাত্র শরীরকে ধারণ করার একটি কাঠামো নয়, এটি একটি জীবন্ত শক্তির স্তম্ভ। এই মেরুদণ্ড বরাবর অবস্থিত 7টি প্রধান শক্তি কেন্দ্র রয়েছে, যাদেরকে আমরা চক্র বলে জানি। এই চক্রের সাথে নির্দিষ্ট মহাজাগতিক শক্তির সম্পর্ক রয়েছে। সব থেকে নিচে রয়েছে মূলাধার চক্র, অর্থাৎ যেখান থেকে আপনার মেরুদণ্ড শুরু হয়েছে একদম নিচে, সেখানে রয়েছে মূলাধার চক্র। এই চক্রের সাথে শনির শক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেকে শনিকে ভয় পান, কিন্তু একবার যদি আপনি খুব ভালো করে ভাবেন, যদি আপনার জীবনের ভিত্তি ভালোভাবে না থাকে, আপনি দৃঢ়ভাবে থাকবেন কি করে? মূলাধার আপনাকে মাটির সাথে যুক্ত রাখে, মাটির সাথে কানেক্ট করে, আপনাকে স্থিতিশীলতা দেয়, নিরাপত্তা বোধ দেয়। আপনার হাড়, শৃঙ্খলা, ধৈর্য, সহনশীলতার শক্তি শনিরই প্রতিফলন। যখন এই চক্র দুর্বল হয়ে পড়ে দর্শক বন্ধু, তখন কিন্তু আমরা দেখতে পাই আমাদের কুণ্ডলিতে শনির প্রবলেম আমরা তখন কিন্তু ফিল করি। মানুষ যখনই দুর্বল হয়ে যায়, মানুষের মধ্যে এক অজানা ভয় বাসা এসে অজানা ভয় দেখা যায়। সে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে থাকে, নিজেকে নিরাপদ মনে করে না। কিন্তু যখন শনির শক্তি সুষম হয়ে ওঠে, ব্যালেন্স হয়ে ওঠে, তখন মানুষ পাহাড়ের মতন অটল হয়ে ওঠে। হাজার ঝড় আসলেও, হাজার প্রতিকূলতা আসলেও সে ভেঙে পড়ে না। দ্বিতীয় চক্রটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, যেটি মূলাধার থেকে ওপরে রয়েছে, নাভি থেকে 4 আঙুল নিচে রয়েছে। এর নাম হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই চক্রের কাজ হচ্ছে সৃষ্টি করা, সৃষ্টির স্থিতিশীলতা, আনন্দ এবং জীবনের প্রবাহ। এটি জলের কেন্দ্র, এটি সৃষ্টির কেন্দ্র। এর সাথে প্রধানত শুক্র ও বৃহস্পতি গ্রহের শক্তি জড়িয়ে রয়েছে। এখান থেকেই জন্ম নেয় সৌন্দর্য, প্রেম, সৃজনশীলতা, শিল্প, পরিবার এবং নতুন জীবনের সম্ভাবনা। যখন এই চক্র ভারসাম্যপূর্ণ থাকে, তখন মানুষ জীবনকে উপভোগ করতে শেখে, ভালোবাসতে শেখে, সৃষ্টি করতে শেখে। কিন্তু ভারসাম্য নষ্ট হলেই তখন তার জীবনের ভোগ তখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় না।
তখন তার অন্তরে আনন্দ থাকে না, তখন সে বাইরে বাইরে সুখ খুঁজতে থাকে। শুক্র আমাদের শেখায় জীবনকে শুধু দায়িত্ব দিয়ে ভরিয়ে তুলবেন না, তার মধ্যে যে সৌন্দর্য রয়েছে, সঙ্গীত রয়েছে, ভালোবাসা রয়েছে, সুর রয়েছে, সেটাকেও অনুভব করতে হবে। এরপরে হচ্ছে মণিপুর চক্র। সূর্য মঙ্গল আত্মশক্তির কেন্দ্র। এই যে মণিপুর চক্র, এটা কোথায় রয়েছে? আপনার নাভিতে রয়েছে। অগ্নির কেন্দ্র, জঠরাগ্নি, আপনাদের হজম ক্ষমতা এখান থেকে দেহগতভাবে এটাখানে সূর্য কাজ করছে, মঙ্গল কাজ করছে। এটা আপনার আত্মশক্তির কেন্দ্র, অগ্নির কেন্দ্র। আপনার পরিপাক শক্তি, আপনার কর্মক্ষমতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব, জীবনের প্রতি উদ্যম, মানে আপনি কতটা অ্যাক্টিভ, এই সমস্ত কিছু এই কেন্দ্রের সাথে সম্পর্কিত। এটা আপনার অন্তর্নিহিত শক্তি কেন্দ্র। এখান থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস। তবে মনে রাখবেন, আত্মবিশ্বাস আর অহংকার এক নয়। সুস্থ অহংকার আপনাকে রক্ষা করে, কিন্তু অহংকার যদি আপনার ওপর আধিপত্য বিস্তার করে তাহলে সেটা ধ্বংসের কারণ হয়ে ওঠে। যখন সূর্য দুর্বল হয় তখন মানুষ নিজের শক্তির ওপর আস্থা হারিয়ে ফেলে। যখন মঙ্গল অত্যন্ত সক্রিয় হয় তখন মানুষ রাগ, প্রতিযোগিতা, ঈর্ষায় জড়িয়ে পড়ে। এরপরে রয়েছে অনাহত চক্র, আপনার বুকের এখানে। অনাহত চক্র এটি প্রেমের কেন্দ্র, করুণার কেন্দ্র, ক্ষমার কেন্দ্র। এটা গ্রহণ করতে জানে। জীবনে যখন এমন কিছু সমস্যা আছে, যখন যা যুক্তি দিয়ে সম্ভব হয় না, যেখানে প্রয়োজন হয় মনের, হৃদয়ের বিস্তার, তখন আপনি সেটা গ্রহণ করতে শেখেন, এটারই কল্যাণে। দুঃখ থেকেও আপনি শিক্ষা নেন, এটার কল্যাণেও। ঘৃণা করুণায় রূপান্তরিত হয়, এটার কারণেই। অনাহত চক্রের এটি হলো সব থেকে বড় অলৌকিকতা। এই অনাহত চক্র আপনাকে অ্যাকসেপ্টেন্স করতে শেখায়। যার অনাহত চক্র খারাপ, তালমিল নেই, সামঞ্জস্য নেই, সে মানুষকে অ্যাকসেপ্ট করতে পারে না, মানুষের মধ্যে দোষ খুঁজে বেড়ায়। বিশুদ্ধ চক্র আপনার এখানে রয়েছে। এর অধিপতি হচ্ছে বুধ। বুধ গ্রহের সাথে এর কানেকশনস রয়েছে। আপনার বাকশক্তি, আপনার দক্ষতা, সত্য প্রকাশের সাহস, চিন্তাকে ভাষায় প্রকাশ করার ক্ষমতা, সব এই চক্রের সাথে কানেক্টেড। যদি বিশুদ্ধ চক্র সুষম থাকে, মানে ব্যালেন্স থাকে, তাহলে আপনার কথার মধ্যে শক্তি থাকে, মানুষ আপনার কথা মন দিয়ে শোনে। কিন্তু যখন আপনার এই কেন্দ্র বাধাগ্রস্ত হয় তখন আপনি সত্য বলতে পারেন না, আপনি রাফ কথা বলেন, আপনি নিজের অনুভূতিও ঠিক করে প্রকাশ করতে পারেন না। নিজের আবেগ দীর্ঘদিন চেপে রাখার ফলে এই শক্তি কেন্দ্রে কিন্তু ভারসাম্যহীনতা তৈরি হয়ে যায়। আজ্ঞাচক্র দুটো ভ্রুর মাঝখানে রয়েছে, যেটাকে আমরা থার্ড আই বলি। এখানে সূর্য ও চন্দ্রের শক্তির মিলন ঘটে। যোগশাস্ত্রে বলা হয়েছে ইড়া ও পিংলা নাড়ি এখানে এসে মিলিত হয়। এখানে দ্বৈততার অবসান। এখানে যুক্তি ও অনুভূতি, পুরুষ ও নারী, দিন ও রাত সব একাকার হয়ে যায়। যখন মানুষের চেতনা এই স্তরে উন্নতি হয়, সে তখন আর গ্রহের দাস থাকে না, সে গ্রহের প্রভাবকে পর্যবেক্ষণ করতে থাকে। রাগ আসে, কিন্তু সে জানে আমি রাগ নই, আমি রাগকে প্রত্যক্ষ করছি। অনেক বড় বড় কথা। রাগ এসছে, সে জানে আমি রাগ নই, আমি রাগকে দেখছি, রাগকে প্রত্যক্ষ করছি। দুঃখ আসে, সে জানে আমি দুঃখ নই, আমি তার সাক্ষী। এই সাক্ষী ভাবি এই আজ্ঞাচক্রের কাজ। মন্ত্র, এবার এতে চক্র সম্বন্ধে বুঝলেন। এবার হচ্ছে আজ্ঞাচক্র, আমরা চলে গেলাম আজ্ঞাচক্র, অন্তর্দৃষ্টি, আজ্ঞাচক্র, সব চক্রের ওপরে গেলাম। আরেকটা হচ্ছে সহস্রার চক্র। এই সহস্রার চক্র আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, পিনিয়াল গ্ল্যান্ডের ওপর থাকে, আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের সেলগুলোকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এক মন্ত্র, যখন চক্রের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন তাকে পুনরায়, আপনার মূলাধার চক্র খারাপ, মানে শনির কারণে মূলাধার চক্র, শনি ব্যালেন্স নেই, মূলাধার চক্র আপনি নিলাম পড়েছেন, অর্ধেক কাজ করেছেন, এখনো অর্ধেক বাকি। কি করবেন? চক্রকে ব্যালেন্স করতে হবে। তো তাকে পুনরায় সুষম করার জন্য, ব্যালেন্স করার জন্য ঋষিরা আমাদের তিনটে মহৎ উপায় দিয়েছেন। একটি হলো মন্ত্র, একটি হলো যন্ত্র, আর একটি হলো সচেতনতা। অনেকেই মন্ত্রকে কেবল ধর্মীয় আচরণ বলে মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে মন্ত্র হলো ধ্বনির বিজ্ঞান। প্রতিটি গ্রহের একটি নির্দিষ্ট কম্পন আছে, নির্দিষ্ট স্পন্দন রয়েছে।
আপনি যখন মন্ত্র উচ্চারণ করেন তখন আপনার শরীর, স্নায়ুতন্ত্র, শক্তিক্ষেত্রে এই ধরনের কম্পন সৃষ্টি করে। যেমন একটি বাদ্যযন্ত্রের তারে আঘাত করলে পাশের আরেকটি তারে সুরের তার নিজে থেকেই কেঁপে ওঠে। এটি অনুরণন বা রেজোনেন্স। মন্ত্রও ঠিক এইভাবে কাজ করে, অন্তরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। যন্ত্র কি? আপনাকে দেখেন না, এই মুখ যন্ত্র, তমুক যন্ত্র। যন্ত্র কি? যন্ত্র হচ্ছে শক্তির জ্যামিতি। যন্ত্র মানে কেবল একটি প্রতীক নয়, এটি একটি শক্তির জ্যামিতি বিন্যাস। আপনি নিশ্চয়ই বিভিন্ন যন্ত্রের ত্রিভুজ, বৃত্ত, পদ্ম, জটিল লেখার সমন্বয় দেখেছেন। এটা কোনো অলংকার নয়। প্রতিটি আঁকিবুকির পেছনে রয়েছে অতি সূক্ষ্ম গণিত। যেমন একটি পিরামিডের নির্দিষ্ট আকৃতি তার ভেতরের শক্তিকে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে, তেমনি যন্ত্রও জ্যামিতির মাধ্যমে মানুষের মন ও চেতনাকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে শ্রীযন্ত্রম কেবল একটি নকশা নয়, এটি মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বের একটি প্রতীকী মানচিত্র। যখন আপনি একাগ্র চিত্রে কোনো যন্ত্রের উপর ধ্যান করেন তখন ধীরে ধীরে আপনার অস্থির মনও শৃঙ্খলার দিকে এগোতে থাকে। সবচেয়ে বড় প্রতিকার কি? যদি আপনি এইটা প্রশ্ন করে বসেন তাহলে মন্ত্র কাজ করে, যন্ত্রও কাজ করে, রত্নও আপনাকে সহায়তা করে। আর তিনের যদি সংমিশ্রণ করতে পারেন নিজের জীবনে তাহলে ডেফিনেটলি আপনার চেতনা জাগ্রত হয়ে যাবে। মানুষ যতক্ষণ অচেতন রয়েছে সে ততক্ষণ বাইরের শক্তির দ্বারা পরিচালিত হয়, কিন্তু যে মুহূর্তে সে জেগে ওঠে, নিজেকে পর্যবেক্ষণ করতে পারে, সেই মুহূর্ত থেকে মানুষের প্রকৃত স্বাধীনতা শুরু হয়, প্রকৃত উত্তরণ শুরু হয়। তখন গ্রহের সাথে আপনি কানেক্টেড হয়ে যান, মহাবিশ্বের যে ছন্দের সাথে আপনি কানেক্টেড হয়ে যান। দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি যা বললাম পরের ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি কিভাবে সচেতন মানুষ গ্রহের প্রভাবের ঊর্ধ্বে উঠবেন। সাড়ে সাথী, রাহু, মঙ্গল এসবকে কিভাবে শত্রু না ভেবে শক্তিতে রূপান্তরিত করবেন। এই সমস্ত বিষয় নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে। আমার এই আলোচনা হতে পারে অনেকের কাছে খুব বোরিং, কারণ আপনাদের এটা অনেকেরই ভালো লাগবে না, কিন্তু এই রিসার্চ ওয়ার্ক আমি যা আপনাদের সামনে রাখলাম ভারতবর্ষের মহান দার্শনিক ওশো রজনীশ দ্বারা কৃত। তার বলা কথাগুলোকেই আমি গ্রন্থনা করে আপনাদের সামনে রাখলাম, কারণ এটাই আমার কাজ। এই ধরনের ওয়ার্কআউট আমি করে থাকি, পড়াশোনা করে থাকি, রিসার্চ করে থাকি, আর বুঝতে চেষ্টা করি হৃদয় দিয়ে, মনন দিয়ে, যুক্তি দিয়ে। এগুলো এমন এক দার্শনিকের কথা যিনি স্বামী বিবেকানন্দের পর হয়তো শ্রেষ্ঠ স্পিরিচুয়াল লিডার, আর যিনি তার সময়ের অনেক আগে জন্মে গিয়েছিলেন বলে যথাযথ সমাদৃত হননি। অনেকে তাকে অনেক রকমভাবে ডাকে, সে ছেড়ে দিলাম আমি। অজ্ঞান কথা, অজ্ঞানীর কথা আমার জানে, আমার কমেন্ট বক্সে হয়তো অনেকে অনেক কথা লিখবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হংস পাখায় পাঁক লাগে কি? সরস্বতীর আসন যেথা, হাঁসের পাখে কখনো কাদা লাগে না। তেমনি এই আলোচনাতে যারা এই আলোচনাগুলোকে যারা অন্যভাবে দেখবেন, লিখবেন, বলবেন, তাহলে তাদের কাজ, আমার তাতে কিছু যায় আসে না। এই আলোচনা যার, তারও তাদের কিছু যায় আসে না, যিনি এর স্রষ্টা। পরের ভিডিও দেখুন। যদি প্রকৃত জ্যোতিষকে বুঝতে চান, আমাদের সনাতন ধরোহরকে বুঝতে চান, 5000 বছরের বেদের বিজ্ঞানকে বুঝতে চান, তাহলে জানতে হবে, বুঝতে হবে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, এই তথ্যগুলো প্রচার হওয়া উচিত, প্রসার হওয়া উচিত। লাইক তো করবেন আর শেয়ার অবশ্য করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।